নিঃসন্দেহে অনেক দূর পথ এগিয়ে এসেছেন, আরও সামনে অনেক পথ আছে। একটু শুনতে চাই যে বর্তমান ব্যস্ততা নিয়ে আগে শুরু করি, তারপরে না হয় আমরা আস্তে আস্তে গভীর প্রশ্নের দিকে যাব। প্রথমে অনন্যা, কী নিয়ে ব্যস্ততা চলছে এখন? বর্তমানে রেকর্ডিং শোজ তো এখন একটু কম, তো কিছু কিছু লাইভ হচ্ছে টিভি Right. চ্যানেলগুলোতে, ওকে ওকে। সেগুলো নিয়ে আর রেকর্ডিংস এগুলো নিয়েই মোটামুটি ব্যস্ততা, আর গানের পড়াশোনা সবকিছু Right, মিলিয়ে right, right. চলছে আর কি, জীবনের মতো করে। ওয়াসি ভাই, আপনি বলুন। আমি সুরের সাথেই রয়েছি এবং প্রতিনিয়তই নতুন গান, মৌলিক গান নিজের জন্য করছি এবং অনেকের জন্যই করছি। আমার এই যে চ্যানেল রয়েছে খায়রুল ওয়াসি, আমার একটা ব্যান্ড, ছোট একটা মানে দল আর কি গানের আমি করেছি আর কি, ওয়াসি উইং। Right. তো এটি নিয়ে চলা, যেমন ওয়াসি আজকে উইং? উইং, আচ্ছা, উইং। আজকে একটি গান রিলিজ হয়েছে, নারী পুরুষের প্রেম যুদ্ধ। Right. বাহ। মানে গানটি আমারই লেখা, শুরু করা, অলরেডি রিলিজ হয়েছে 3টায়। তো একটু ফানি, গানের মধ্যে ফান আর কি ব্যাপারটা। এই আর সিনেমার কাজ চলছে, প্রায় 4টা সিনেমার কাজ করছি আর কি, একটু একটু করে এক একটা গান। একটু জানতে চাই যে আপনি একটা ব্যান্ডের কথা বললেন, চমৎকার একটা নাম, যেটাতে উইং আছে, রাইট? তো একটু জানতে চাই যে আমি যতটুকু আপনাকে ব্যক্তিগতভাবে চিনেছি, যে আপনি মডার্ন সং ছাড়াও ব্যান্ড বা দল, এটার প্রতি আপনার একটা বিশেষ আকর্ষণ কাজ করে সবসময়। আসলে এটা কেন, আসলে একটু জানতে চাই, যেহেতু আমি ব্যান্ড থেকে বিলং করি, সো আমার কাছে এই প্রশ্নটা আসলে করা না, উচিত। খুব ভালো একটা প্রশ্ন আপনার। আমি ছোটবেলা থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমার একটা মানে ইনস্ট্রুমেন্টাল টিম বা আমি এরকম থাকবে আমার। তো ওইখান থেকেই ওই স্বপ্নটাই, যে থাকে না যে আমার একটা গ্রুপ থাকবে, আমি যেখানে যেমন এরকম হয়, বাইরের শোতে গিয়েছি, আমরা যখন শো করতে যাই দেখা যায় যে শোতে আমি গান গাইছি ঠিক আছে, বাট আমার মন মতো আমার হচ্ছে না। যেমন শ্রদ্ধেয় মিউজিশিয়ান ওনারা বসে আছেন, তো গুরু পর্যায়ের আমি বলবো অবশ্যই লিজেন্ড, ওনাদের সাথে যে সঙ্গতটা, আন্ডারস্ট্যান্ডিংটা, এটা কিন্তু অন্য সময় দেখা যায় অনেক সাথে মিলে না। Right, right. আর তখন না এত মন খারাপ লাগে, গানটা আমার কাছে মনে হয় কি যে আমার নিঃশ্বাস, সেটাই কষ্ট হয় যে আর একটু ভালো গাইতে পারতাম, এই সাপোর্টটা পেলে এরকম হয়। তো হয় কি যে এই শোগুলো করা, তারপর হচ্ছে নিজের কিছু মৌলিক গান উপহার দেওয়ার ক্ষেত্রে, কম্পোজিশনের ক্ষেত্রে, সেগুলোতে আমার মানে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে এরকম একটা কিছু করবো। বাহ, আমরা একটু শুনতে চাই, সেটা হচ্ছে যে আমি শুরুতেই বলেছিলাম যে একটা স্বপ্ন দিয়ে শুরু হয়েছিল আসলে। অনেকগুলো বছর পেরিয়ে গেছে, সঙ্গীত নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন আপনি, এবং সবাই আপনাকে চেনে, আজকে বেশ জনপ্রিয় কণ্ঠস্বর আপনি। একটু জানতে চাই যে স্বপ্নটা দিয়ে শুরু হয়েছিল, এখন তো একটা বাস্তবতা সামনে এসেছে, এই স্বপ্ন এবং এই বাস্তবতার মধ্যে আসলে মিল বা অমিল কোনটা দেখেন আসলে? নাকি আসলে অনেকটাই পূরণ হয়েছে? অনেকটা পূরণ হয়েছে বলবো না, কারণ শিল্পীর আসলে স্বপ্ন পূরণ হওয়াটা আমার কাছে মনে হয় খুব টাফ, কারণ তাদের স্বপ্ন তো অনেক বড় থাকে, রাইট। তাই না? আমি হয়তো একটা স্বপ্ন দেখেছি, সেটার পূর্ণতা কবে পাবে সেটা অনেক বড় একটা বিষয়। তবে স্বপ্ন দেখতে ক্ষতি কি, স্বপ্ন Right, দেখতে right. মানুষ ভালোবাসে, বিশেষ করে যারা শিল্পের সাথে জড়িত, তাদের স্বপ্নগুলো স্বপ্নবাজ হয় আসলে প্রত্যেকটা শিল্পী। স্বপ্ন বাজ তো মানে আমার কাছে মনে হয় একটু অবাস্তব টাইপেরও হয়, একটু অবাস্তবও হয়, তবুও সেই স্বপ্নের পিছনে ছুটে চলেছি, দেখা যাক কত দূর আগাতে পারি। আচ্ছা, দুজনের কাছে একটু একই প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে অনেক প্রজেক্ট করেছেন, অনেক গান করেছেন, সিঙ্গেলস করেছেন, অ্যালবাম করেছেন, ফিল্মেও গান এসছে। একটু জানতে চাই যে দুজনের কাছে যদি উল্লেখযোগ্য দুটো আপনাদের ব্যক্তিগত কাজের মধ্যে যেটা সারা জীবন স্মরণে থাকবে এবং এটার উপর কোনো কাজ এখন পর্যন্ত হয়নি, তাহলে সেই দুটো গানের নাম কোনটি বা কোন প্রজেক্টের কথা বলবেন? মানে কঠিন একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন আসলে, এই প্রশ্নটা কারণ কঠিন। প্রতিটা সংখ্যাটা বাড়িয়ে দিব, তিনটা। প্রতিটা মৌলিক মৌলিক গান- গান কিন্তু সন্তানের মতো, রাইট রাইট। হ্যাঁ। তো এটা আসলে কোনটা বেশ ভালো লাগার, এটা বাছাই করা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসিবের কি অবস্থা, অসিবের কি বলবেন? আমার কাছে মনে হয় যে আসলে ওর সাথে একমত আমি, বাছাই করা যায় না, কারণ এমনও গান রয়েছে যেটি মানে ছড়িয়ে যায় নাই, মানে মানুষ পছন্দ অত করে নাই, বাট ওটা আমার কাছে প্রিয় মনে হয়, ঠিক আছে? তো তারপরেও আমরা যদিও দর্শক শ্রোতাদের জন্যই গান করি, ভালোবাসার পাওয়ার জন্য, তো এটাই তো ব্যাপার, নিজের ভালো লাগা তো প্রথম। জি। তো দেখা যায় কি যে সেটা হিসেব করলে আমার 2-3টা গান মোটামুটি ভালোই গিয়েছে, লাইক স্টেজে গেলে আমাকে আগে এগুলো গাইতে বলে যে বাহ। ওয়াসি ভাই এই গানগুলো আপনার গাইতে হবে, আমার নিজের মৌলিক গান। আর মৌলিক গান হচ্ছে একজন শিল্পী হয়ে ওঠার পেছনে বিশাল বড় ভূমিকা রাখে আমি মনে করি, এবং সেটি হচ্ছে যে দর্শক শ্রোতা প্রিয়তা পেতে হবে, মানে
একটু সময় নেবে হয়তো, কিন্তু মৌলিক গান করে যেতে হবে। তো এর মধ্যে যদি সেই গানগুলো মানুষ পছন্দ করে বসে, আমার মনে হয় কি যে জীবনে অনেকগুলো মৌলিক গানের সমাহার, তারপরে হচ্ছে শিল্পী হওয়ার যে ব্যাপারটা। যেহেতু জনপ্রিয়তা হওয়ার পিছনের একটা গল্প আপনি বলছিলেন যে একটু হয়তো সময় লাগবে, আমি ঠিক ওই জায়গাতে একটু আসতে চাই যে যেটা হয় যে বর্তমান প্রেক্ষাপটটা তো একেবারে ভিন্ন, এখনকার চিত্রপট একেবারেই ভিন্ন। একটা শুধু মৌলিক গান হলে চলে না, তাকে অ্যালগরিদমটাও বুঝতে হয়, অবশ্যই তাকে হয়তো তার টার্গেট অডিয়েন্সটা বুঝতে হয়, বা কোন সময় রিলিজ করতে হবে সেটাও একটা ব্যাপার। রাইট। এত কিছু একটা শিল্পীর মাথায় তো আসলে একটা সময় থাকতো না, এখন একটা শিল্পীকে সেটা নিয়েও ভাবতে হয়। মানে এটা কি আপনারা মনে করেন কিনা ব্যক্তিগতভাবে যেটা একটা শিল্পীর জন্য তার চিন্তার জগৎটাকে একটু একটু সংকুচিত করে ফেলে, বা তাকে আসলে তার যে স্বকীয়তা যেটা যে করতে এসছে, গানটা করতে এসছে, সেখান থেকে একটু মাঝে মাঝে একটু পিছিয়ে যায়, বা একটা অবস্ট্যাকল কিনা? আমার মনে হয় কি আপনার আপনার যে ধারণাটা, এটা অবশ্যই চিন্তার বিষয়, ভাবনার বিষয়। যে একজন শিল্পী তার কাজ তো শুধু গান করা। এখন গান করে তিনি যখন সার্ভাইভ করতে যাবেন, মানে এখনকার যে প্রেক্ষাপট, তাকে নিজস্ব একটা ইউটিউব চ্যানেল চিন্তা করতে হবে, ব্যাকস্টেজ চিন্তা করতে হবে, সে গানগুলো মার্কেটিংয়ের জন্য তাকে যারা ইউটিউবার রয়েছে, বিশেষত আইটির যে সেক্টরে যারা, তাদের সাথে যোগাযোগ করতে হবে। তো এই বিষয়গুলো খুবই টাফ। এখন যে ব্যাপারটা সংকুচিত অবশ্যই করে ফেলে। তারপরে আমি বলবো যে কিছু গানের ক্ষেত্রে এমন যে ওই যে উইংয়ের যে কথাটা বললাম, মানে কেমন যেন উড়ে চলে যায়, যে শুধু দোতারা বাজিয়ে কেউ দু লাইন বা একটু গেয়ে দিল, ওইটাই কিভাবে ছড়া যায়, এরকম হয় কিন্তু না আছে, এরকম অনেক গানই হয়েছে, আমি দেখেছি, অনেক গানই, তাই না? যে গানের গতি যেটা, মানে বিশেষত কিছু কথা এবং সুরের কম্বিনেশন মানুষের কাছে পৌঁছে দেয়। আবার এমন কিছু কিছু গানও দেখেছি যে শুধু জাস্ট একটা ইনস্ট্রুমেন্ট দোতারা, সেটার মিলিয়ন বিলিয়ন ভিউজ, ওটা দিয়েই তার জনপ্রিয়তা ওটা চলে দিয়ে এসেছে। তার জনপ্রিয় চলে এসেছে। তবে গায়কের যে ব্যাপারটা, যেমন কিছুদিন আগে আমাদের ফরিদপুরে লাইলি খালা নামে একজন সিঙ্গার, আমি ওনাকে ছোটবেলায় আমি দেখেছিলাম যে উনি একটু মানে সবাই পাগলি লাইলি খালা বলে, হ্যাঁ পাগলি খালা এরকম বলে। নজরুলে গান গিয়েছিলেন কয়েকদিন আগে, নজরুল জয়ন্তী, ওখানে নজরুল জয়ন্তী হয়েছিল, তো ওনাকে না মানে কি আড়ষ্ট হয়ে ওনাকে গাইতে দেওয়ার সুযোগ দিচ্ছে না, এরকম ওই ব্যাপারটাই কিন্তু রয়েছে, কারণ তার জীর্ণ শীর্ণ পোশাক আশাক এই সেই। কিন্তু আমার কাছে এটা মনে হচ্ছে ভাইয়া, যে যিনি গাইতে পারেন, যার গায়কিতে একটা অন্যরকম কাঁচা টান, মাটির টান রয়েছে, উনি কিন্তু অনেক ভালো উচ্চারণ জানেন, কাজী নজরুল ইসলামের গান কিন্তু অনেক কঠিন ব্যাপারটা, কিন্তু উনি কিভাবে দেখেন এই সময়ে এসে, সেই কত আগের একজন মানুষ, আমি দেখি যে ওনার গান যেটাই যাচ্ছে সেটাই মানুষ এমন ভাবে দেখছে, মানে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া এর একটা ব্যাপার ওপর তো আছেই, তার গায়কী তো একটা ব্যাপার, কিন্তু তার গায়কী ভাই আমি অবশ্যই অনেক ভালো গান, আমি নিজে ওনার কন্টেন্টটাকে শেয়ার মানে করেছি। থাকে না কিছু মানে কণ্ঠ থাকে যেগুলো একদম মনে হয় যে মাটির একটা বিষয়। আবার এমনও গান রয়েছে ভাইয়া যেটাতে এক রাতে 10 মিলিয়ন হয়েছে ভিউজ, হ্যাঁ, কিন্তু সেই গান বা তার গায়কী মানুষকে মুগ্ধ করছে না। তার মানে কি, দিন শেষে অডিওর যে প্রভাবটা এবং তার গায়কী যে ব্যাপারটা, মুগ্ধতা, মাদকতা তৈরি করে দেওয়াটা, এটা থাকতে হবে অবশ্যই। এটা ছাড়া অনেক ছাইপাশও তো অনেক রাতারাতি ভাইরাল হয়ে থাকে না ভাইয়া। যায়। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, একটু লোকগানের প্রতি যারা নতুন কাজ করছে, সবাই লোকগান করতে চায়, কিন্তু লোকগান তো একটা মেজাজ আছে, একটা ঢং আছে, বা যে অঞ্চলের গান সেই অঞ্চল আঞ্চলিকতারও একটা প্রভাবের একটা, আমার যেটা মনে হয় প্রয়োজনীয়তা আছে। কি মনে করেন এখন যে লোকগান যারা নতুন প্রজন্মের আর্টিস্টরাই ব্যবহার মানে চর্চা করার চেষ্টা করছে, তারা কি সঠিকটা করছে কিনা, বা তাদের মধ্যে কোনো ফ্যাব্রিকেশন দেখেন কিনা, নাকি শুদ্ধটাই করছে? একটু আপনার ওপিনিয়নটা জানতে চাই। কঠিন প্রশ্ন, আপনার কাছে আসবে। হ্যাঁ, জটিল মানে প্রশ্ন বান আজকে, যাই হোক না এটা পলাশ ভাইয়ের ঝুড়িতে থাকে সব সময়। অবশ্যই আজকে আমার পেটটা খারাপ, কিন্তু প্রশ্ন কঠিন বেরোচ্ছে কেন জানি। ওকে, খুব ভালো। আমার কাছে যেটা মনে হয় যে কোনো গান গাওয়ার আগে আমার মনে হয় কি যে একজন শিল্পীর মানে গলাটা তৈরি করা উচিত, গলা তৈরি থাকা উচিত, যে কতটুকু সে সুরে গাইছে, এই ব্যাপারটা প্রথমত। এই জন্যই আমার মনে হয় কি যে সঙ্গীতটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। এখন আমি একটা উকুলেলি বাজাইলাম, একটা নিয়ে গান করলাম, আর গান হয়ে গেল, আসলে কিন্তু এই ব্যাপারটাতে আমি মোটেই একমত না। তো আমি মনে করি যে গানটা খালি গলায় গাইলেও যেন মনে হয় কি যে সুরে গাইছে। বেশিরভাগই দেখা যায় কি যে, সরি আমিও যে এতবার পারফেক্টলি সুরে গাইতে পারি তাও না, কিন্তু কেউই আমরা বলতে পারবো না, হলে তো আমরা ঈশ্বর হয়ে যেতাম যে আমরা 100% সুরে গাইতাম। আমার কাছে আমার মানে সেন্স যতটুকু বলে যে না,
যে সুরে আমার মনে হয় কি যে ওই ব্যাপারটা আমি যখন মুগ্ধ হচ্ছি, আমার কাছে ভালো লাগছে, একজন শুনে যখন তার আবেগে চোখে জল চলে এসছে বা মানুষ নিচ্ছে শুনছে, হ্যাঁ, তো এই ব্যাপারটার কারণে দেখা যায় কি যে আমি গাইতে সাহস পাই, শক্তি পাচ্ছি। হ্যাঁ, তো আমার জেনারেশনের ক্ষেত্রে যদি বলি যে অবশ্যই উচিত মানে সরগম প্র্যাকটিস করা, নিয়মিত ক্লাসিক্যাল প্র্যাকটিস করে গলাটা তৈরি করা, যা অন্তত এই যে আজকে এখানে এটুকু মানে বসার যে সত্যি কথা বলতে যে ভালোবাসাটা পেয়েছি, এটা আমার মনে হয় কি যে এইভাবে গান করা কি খুব টাফ, আমি নিঃসন্দেহে বলবো, এবং অনেকটা বোঝা যায়। মাইক্রোফোন এমন একটা জিনিস, এই লাইভ থেকে বোঝা যায় যে কে বেসুরো গাইছে কে সুরে গাইছে, যেটার ছড়াছড়ি হয়ে যাচ্ছে, এবং শুনে আমরা নিজেরাই খুব মানে বিরক্ত হয়ে যাই, দোষ পড়ে কর্তৃপক্ষের বা এটা একটা খুবই একটা মানে কাটছাট কথা বলতেছে, কিন্তু এটাই বাস্তব সত্য যে বেসুরা শুনছি কিন্তু কিছু করার নেই। তা আমি বলবো যে ঘুরে ফিরে সেই গুরুমুখী বিদ্যা যারা রয়েছেন এই চর্চা করতে হবে, গলা তৈরি করতে হবে। রাইট। আমরা রিয়েলিটি শো নিয়ে একটু প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে রিয়েলিটি শোর একটা তো অবশ্যই প্রভাব বাংলাদেশে আছে, অবশ্যই, কারণ আমরা দুজনেও রিয়েলিটি শো এক্স্যাক্টলি, থেকে আমি ওই জায়গাতে আসছিলাম। যে রিয়েলিটি শো ডেফিনেটলি একটা নতুন শিল্পীর জন্য বা একজন উদীয়মান শিল্পীর জন্য বা একেবারে ইয়াংস্টারদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম, একটা ভালো উদ্যোগ, এবং এখান থেকে বের হওয়ার পরে তার দায়িত্বটা অনেকটা বেড়ে যায়। আমি একটু জানতে চাই যে আপনারা দুজনেই রিয়েলিটি শো থেকে এসেছেন, একটা রিয়েলিটি শো কি আসলেই একটা শিল্পীর ক্যারিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সহায়ক, নাকি এটার পরও আরো অনেক কিছু থাকা দরকার? অবশ্যই অনেক কিছু থাকা দরকার, কারণ একটা রিয়েলিটি শো তবে হয়তো উত্তরটা আমি আরেকটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে একজন যখন একটা রিয়েলিটি শো থেকে বের হয়, সে যদি চ্যাম্পিয়ন অথবা রানার আপ হয়, তার কাছে ট্যাগড হয়ে যায় কথা অমুক রিয়েলিটি শো থেকে এসেছে। তো এই ট্যাগটাও তো একটা শিল্পীর জন্য অবস্ট্যাকল, মানে হোয়াট ডু ইউ থিংক? আমার কাছে সেটাও মনে হয়। প্রথম প্রশ্নটার উত্তর দিই, সেটা হচ্ছে রিয়েলিটি শো আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, আমাদের একটা পরিচয় করে দিচ্ছে দর্শকদের সাথে যে আমরা এই শিল্পীকে এনেছি, এই শিল্পী এখন থেকে গান গাইবে, ভালো ভালো গান, কিন্তু আমাদেরও তো দায়িত্ব আছে ভালো ভালো গান উপহার দেবার। আর ভাইয়া যেটা বলছিলেন যে সুরে গাওয়া অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়, সুরে গাওয়া শিখে গাওয়া। তো অনেক সময় দেখা যায় রিয়েলিটি শো থেকে বের হওয়ার পর অনেক শিল্পীর মাঝে একটা আলাদা ওভার কনফিডেন্স বলবো না কি বলবো সেটা আমি জানি না, একটা চলে আসে, কেন চলে আসে সেটা আমি জানি না। তারা গান বাজনা থেকেও একটু আলাদা হয়ে যান, গান বাজনা বিমুখ হয়ে যান, তো পরে এক সময় দেখা যায় যে তারা হারিয়ে গেছে। এটার দোষ অবশ্যই শিল্পীর। আপনি যে বলছেন ফরিদপুর তো নিঃসন্দেহে এমন একটা, আমি বলবো হাব, অনেকগুলো জায়গার সুন্দর একটা মেলবন্ধন হয় ওখানে সঙ্গীতের ক্ষেত্রে। যদি আমি বলি একটু আঞ্চলিক, আপনাদের ওই অঞ্চলের লোকসঙ্গীতের কথা একটু আমাদের একটু জানা ছোট্ট করে, যে সেটা আপনার ক্যারিয়ারকে কতটুকু প্রভাবিত করে, সেই সাথে বাংলা সঙ্গীতে লোকসঙ্গীতে কন্ট্রিবিউশনটা আপনাদের ওই অঞ্চলের এটা কীরকম? ফরিদপুরে যদি বলি যে মানে বিখ্যাত যে সঙ্গীতটা রয়েছে, মানে ধুয়ো গান, ধুয়ো বা ধোঁয়া এরকম একটা গান রয়েছে, যেটি নিয়ে আমি কাজ করছি। আর মোটামুটি আমারই চাচা, আপন চাচা, ওনারাই এই গানগুলো গাইতেন, তো তাদের কাছ থেকে গানগুলো তুলছি আর কি। সেই গানগুলো আমার কিছু গান নিজেরও কম্পোজিশন করা রয়েছে, সুর করা রয়েছে, গাওয়া রয়েছে, সেগুলো মোটামুটি নিয়ে আসবো আস্তে আস্তে। যেমন আমার আইলো টালের কাল, থরে কম্প হাল, এরকম একটা টালের যে বিষয়টা, মানে শীতের আমাদের অঞ্চলে শীতকে টাল বলে, তো এরকম গান রয়েছে, একটা একটা করে চেষ্টা করছি আনা। আচ্ছা, একটু অন্যরকম প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একটা বিষয় তো সবসময় খুব ঘোরাফেরা করে, সেটা আমাদের মননে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক, যে রুচির দুর্ভিক্ষ বলে একটা কথা আছে, অথবা রুচি, আমি ওইদিকে না যাই, আমি জাস্ট বলতে চাই যে একটা রুচির পরিবর্তন তো এসছে, একটা বড় পার্সেন্টেজের একটা শ্রোতা আছেন যারা আসলে ঠিক আমরা যে ধরনের সঙ্গীতটা শুনতে চাই বা চর্চা করছি সেগুলো শুনতে চায় না, এবং সেগুলো শেয়ারও করে না। একটু জানতে চাই যে এখনকার সময়ে যেসব যে রুচি, ওই সব দর্শকদের বা শ্রোতাদের জন্য আসলে আপনাদের যারা গান করছে তাদের জন্য কি উপদেশ থাকা উচিত আসলে? যারা এই ধরনের কন্টেন্ট চান আর কি, ব্যাপারটা এরকম না। আমি জাস্ট যেটা জানতে চাই যে একটা নতুন শিল্পী, সে তো অনেক কিছু বুঝবে না, আপনি যেহেতু সিনিয়র একজন, অলরেডি বুঝে ফেলেছেন অনেক কিছু, অনন্য এবং আপনি দুজনই, আপনাদের পরেও তো একটা জেনারেশন আছে যারা সঙ্গীত চর্চা করার চেষ্টা করছে,
তারা তো মাঝে মাঝে একটু খেয়ে হারাই ফেলতে পারে যে আমি আসলে কোন দিকে যাব, এই গানটা নিচ্ছে না, তাদেরকে আমাকে ওই দিকে যেতে হবে কিনা, তাদের যে ঢঙের গান তারা শিখে এসছে সেখান থেকে বেরিয়ে সেখানে যাবে কিনা, তাদের জন্য দিক নির্দেশনাটা কি হতে পারে? আমার একটা দিক নির্দেশনা হচ্ছে যে একজন শিল্পী সবার পছন্দ হতে পারে না। তার গান মানে আমার কাছে মনে হয় কি গান ক্লাসিফিকেশন করে ফেলে যে হচ্ছে যে শ্রোতার, যে আমি যে যেমন যেমন ও একটা গান গাইলো এখন, যে গানটি, এই গানটি চট্টগ্রামের হচ্ছে আঞ্চলিক গান, তো মানে অন্য অঞ্চলের মানুষ নাই পছন্দ করতে পারে, এরকম তো হয়ে যায় যে যেমন আমি এখন ফরিদপুরের গান গাবো, আমার অঞ্চলের মানুষই বেশি পছন্দ করবে, অনন্যা তোমার অঞ্চলের মানুষ বেশি পছন্দ করবে, ব্যাপারটা এমনই হয়। তো আমি বলবো যে গান করে যেতে হবে, তবে দিন দিন শ্রোতারা কিন্তু শিক্ষিত হচ্ছে, হ্যাঁ মানে শ্রোতারা যারা শুনছে ভালো গান, সুরের গান শুনছে, আমি যখন একটু রিক্সাতে চড়ি বা যাই দেখি যে এ ধরনের গানও শুনে, যে ওরে নীল দরিয়া বা মানে রিক্সাওয়ালা মামা, হ্যাঁ আছে না এরকম, তো শুনছে শোনে। তো আমাদের করতে হবে কি যে পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে আমার যে মতামত, গান করে যেতে হবে, তার সেটা যে যেখানে, তবে এটা ঠিক যে গানের মাধ্যমে যেন কোনো অশ্লীলতা বা কোনো কিছু না ছড়ায়, এটা আমি মনে করি যে মেসেজ থাকে কোনো। খুব বেশি সময় নেই, চলে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ অনন্যা এবং মসিফ ভাই আপনাদেরকে, সেই সাথে রবিদা এবং শামু ভাই এবং সজীব ভাইকে। আমরা যেতে যেতে শেষ গান শুনতে চাই কার কণ্ঠে? ওয়াসিফ ভাই। অনন্যা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনি এসেছেন। পলাশ এবং ভাই। যদি এক কথায় কিছু বলতে চান সেটা দর্শকদের উদ্দেশ্যে। বেশি বেশি করে বাংলা গান শুনুন, এবং শুধু বাংলা গান শুনলে তো চলবে না, যে গানগুলো আসলে প্রকৃতপক্ষে আমাদেরকে নাড়া দেয়, মানে থাকে না কিছু ভালো গান, বলবো যে ভালো গানের সাথেই থাকুন, এটাই হচ্ছে আমাদের একটা আশা। আর আমাদের জন্য অনেক অনেক প্রার্থনা করবেন যেন ভালো ভালো গান আপনাদের উপহার দিতে পারি।